হ্যালো এভরিওয়ান, কেরিয়ার দিশ্রীর একাডেমির পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইটার পরপর সলিউশন চলছে। আজকে ভূগোলের তার দ্বিতীয় পার্ট। আজকে প্রশ্ন আছে গণিপুর শীতলা হাই স্কুল উচ্চ মাধ্যমিকের। এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। আমি বিভিন্ন জিনিসগুলো দেখলাম যে এখানে প্রশ্নগুলো রয়েছে, সেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতন প্রশ্ন। মন দিয়ে ভিডিওটা দেখবে, শেষ অবধি স্কিপ করবে না। এবং অবশ্যই পর্ষদের ক্ষেত্রে কি হয়, প্রশ্নোত্তর এখানে আমাদের এমসিকিউগুলোর এবং শর্ট প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে ঠিকই, অবশ্যই আমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা। আর কি করে হচ্ছে উত্তরটা বা উত্তরটা কি করে হলো সেগুলো সলভ করব, ব্যাখ্যা করে দেবো, সঙ্গে থাকবে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে আসি সরাসরি প্রশ্নের সলভে। প্রথম প্রশ্ন কি রয়েছে না, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন রয়েছে, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো। দেখো চারটে অপশন রয়েছে: আরোহণ, অবরোহণ, পর্যায়ন, আবহবিকার। কি বলেছে? যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে, অর্থাৎ কোনো উঁচু জায়গা তা ধীরে ধীরে বিভিন্ন বায়ু শক্তি বা বলতে পারো আবহাওয়ার যে বিভিন্ন শক্তিগুলো রয়েছে, নদী জলপ্রবাহ, এগুলো দ্বারা হ্রাস ঘটে, কমে গিয়ে একটা সমতলীকরণ বা সমতা আনার চেষ্টা করে। সেটা কিভাবে? দেখো, যখন হ্রাস ঘটছে অর্থাৎ উঁচু যে জায়গাটা রয়েছে সেটা ক্রমশ ক্ষয় পেয়ে নিচু জায়গায় পরিণত হচ্ছে, তাহলে কি হচ্ছে? সেটার উত্তর হয়ে যাবে অবরোহণ। সেটা উত্তর কি হয়ে যাবে? অবরোহণ। কেন অবরোহণ এটার উত্তর হবে? কারণ অবরোহণ মানে হচ্ছে যে ক্ষয়ে যে নিচে নেমে যাওয়া, ক্ষয় হওয়া। তো এইখানে ছেলেমেয়েরা ম্যাক্সিমাম সময় ভুল করে আরোহণ না অবরোহণ, কারণ পর্যায়ন মানে জানে সমতলীকরণ বা সমান হওয়া, এটা তো অ্যান্সার হবে না। আর আবহবিকার সঙ্গে কোনো সম্পর্ক নেই, দুটো তো বুঝতে পারে। কিন্তু সব থেকে বেশি অসুবিধা হয় আরোহণ নাকি অবরোহণ, এই দুয়ের মধ্যে গুলিয়ে গ হয়ে যায় পুরো শেষ। তাহলে মনে রাখার জন্য কি মনে রাখবে? অবনতি। আমরা বলি না যে ওই ছেলেটার উন্নতি হয়েছে বা ওই ছেলেটার অবনতি হয়েছে, অর্থাৎ তার হ্রাস ঘটেছে, অবনতি। তাহলে সেইটা থেকে মনে রাখবে উচ্চতার হ্রাস মানে হচ্ছে কিন্তু অবনতি, বা এখানে হচ্ছে যে অবরোহণ হবে। নেক্সট কোশ্চেন, বায়ু ও জলধারার মিলিত কার্যে সৃষ্ট ভূমিরূপ কোনটি? বায়ু প্রবাহ এবং জলধারার মিলিত প্রবাহ বলেছে। কি কি বলেছে? গৌড়, জিউগেন, ইনসেলবার্গ, বাজাদা। তো এর উত্তর হয়ে যাবে, সরাসরি উত্তরে আসি, বাজাদা। আচ্ছা, বাকিগুলো কি একটুখানি দেখে নিই, বাকিগুলো কি। দেখো, এটি হচ্ছে গৌড়। প্রথম অপশনে যেটা ছিল সেটার ছবি হচ্ছে গৌড়। এটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। গৌড়টা কি করে সৃষ্টি হয়? বায়ুর ক্ষয়কার্যে। কি হয়? শিলাস্তর যদি কোমল শিলা তলার দিকে থাকে আর কঠিন শিলা যদি উপরে থাকে, তাহলে কোমল শিলাটা বেশি ক্ষয় হয়। দেখতে পাচ্ছ সরু হয়ে গেছে, এই জায়গাটা সরু হয়ে গেছে। কোমল শিলা বেশি ক্ষয় পেয়ে যায়, নরম থাকে সেটা, আর কঠিন শিলা কিন্তু ক্ষয় কম পায়, দিয়ে পুরো ভূমিরূপটা এরকম দেখতে হয়, যার নিচেটা সরু উপরটা মোটা। এটা অনেকটা মাশরুমের মতন দেখতে, মাশরুমের মতন দেখতে, ছাতু হয় না মাশরুম, সে মাশরুম, তাই একে মাশরুম রকও বলা হয়। কি বলা হয়? মাশরুম রক। এর অপর নাম মাশরুম রক। এটা বায়ুর শুধুমাত্র ক্ষয়কার্যের ফলে হয়। আচ্ছা, তার পরের অপশন কি ছিল? জিউগেন। এই যে এটি হচ্ছে জিউগেনের ছবি, দেখে নাও। জিউগেন জিনিসটা কি না, যদি মাটির স্তরের মধ্যে পাললিক যে শিলা রয়েছে বা বিভিন্ন রকমের শিলার মধ্যে কি হয়, কঠিন শিলা, কোমল শিলা, এরকম স্তরে স্তরে কিভাবে সাজানো থাকে? স্তরে স্তরে সাজানো থাকে। অর্থাৎ পরপর এই অংশটা দেখো কঠিন শিলা, এই অংশটা কি দেখতে পাচ্ছ? কঠিন শিলা, এই অংশটা কঠিন। আচ্ছা, আর এই অংশটা কি? কোমল। তাহলে কোমল শিলা ক্ষয় পেয়ে যায়, কঠিন শিলা কিন্তু ক্ষয় হয় না, এটা হচ্ছে কঠিন। তাহলে কঠিন শিলা কিন্তু ক্ষয় পায় না, এভাবে উপরে একটা প্লেটের মতন রয়ে যায়। এ ধরনের ভূমিরূপগুলোকে বলা হয় জিউগেন। হয়েছে? আচ্ছা, আর এটা হচ্ছে ইয়ারদাং। তো এই তিনটে ভূমিরূপ রয়েছে এখানে, ঠিক আছে। এবার হচ্ছে ইনসেলবার্জ। ইনসেলবার্জ, দেখো ইনসেলবার্জ জিনিসটা কি না, মরুপ্রায় অঞ্চলে কি হয়, একটা এরকম উঁচু পর্বত বা টিলার মতন অংশ দেখতে পাওয়া যায় প্রায় সমভূমি অঞ্চলে, সেই জায়গাটা হচ্ছে ইনসেলবার্জ। ইনসেলবার্জ। তার নিচের এই অংশটা, যেখানে এখানে ক্ষয়ীভূত পদার্থগুলো নিচে এসে কি হয়, জমা হয়, এই অংশটাকে বলা হয় বাজাদা।
আর বাজাদা ইনসেলবার্জের এই মাঝের অংশটা, এই অংশটা বলা হয়, এটা হচ্ছে প্রায় সমতল, ছোট ছোট নুড়ি পাথর থাকতে পারে, এই জায়গাটাকে বলা হয় পেডিমেন্ট। কি বলা হয়? পেডিমেন্ট, পেডিমেন্ট। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্নতে। ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ এই অপশনটা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে কি বলা হয়? অপশনে এতে আছে হ্যারিকেন, তারপরে আছে সাইক্লোন, তারপরে আছে টাইফুন, তারপরে আছে টর্নেডো। এরকম ঘূর্ণবাদ গুলোকে তোমাকে ছকের আকারে করতে হবে। আমি বারবার বলি যে ছক গুরুত্বপূর্ণ বা তালিকা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ক্যারাবিয়ান আছে, যাই হোক ক্যারিবিয়ান বলা হয় উচ্চারণটা, ক্যারিবিয়ান বা ক্যারাবিয়ানও বলা যেতে পারে। তো দেখো এটার সঙ্গে মনে রাখার জন্য দেখো ক্যারি হ্যারি, ক্যারি হ্যারি, ক্যারিবিয়ানের উত্তর কি হয়ে যাবে? হ্যারিকেন। মনে কি রাখবে? ক্যারি, ক্যারির ভাইয়ের নাম কি? হ্যারি, ক্যারি হ্যারি, হ্যারি পটার তো দেখেছো, ক্যারি হ্যারি, মনে রাখবে ক্যারি হ্যারি, তাই না? ক্যারি হচ্ছে কি? হ্যারি। দেখো আমি একটা ছক তোমাদের জন্য করে দিয়েছি, এইভাবে খাতাতে ছক করবে। তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো, খাতায় ছক করবে বা ভিডিওটা আরেকবার দেখে ছক করে নেবে। ছক করলে তোমাদের সহজে মনে থাকবে। টর্নেডো, মেক্সিকো উপসাগর, টর্নেডো মেক্সিকো, একটা ম্যাচিং বা ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করবে, পরীক্ষাতে ভুলে যেতে পারো। টর্নেডো মেক্সিকো। টাইফুন চীন, টাইফুন কি আছে? চীন। হ্যারিকেন কি পাচ্ছি? হ্যারিকেন, হ্যারি, ক্যারি, ক্যারিবিয়ান সাগরে দেখতে পাওয়া যায়। তাইফু, তাই, প্রথম অক্ষরটা কি আছে? তাই। এটা সেই তাই নয় যে তাই 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 মামা বাড়ি যায়, এটা হচ্ছে তাই। কোথায় দেখতে পাওয়া যায়? তাইওয়ানে, তাইওয়ানে, জাপান সাগর। ব্যাগুই, ব্যাগুই কোথায় দেখতে পাওয়া যায়? ফিলিপাইন্সে, ঠিক আছে, উত্তর ভারত মহাসাগর, ব্যাগুই। আচ্ছা, উইলি উইলি, উইলি উইলি অস্ট্রেলিয়া, ঠিক আছে, উইলি উইলি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটা বায়ু প্রবাহ, সেটা হচ্ছে উইলি উইলি, ঠিক আছে। অস্ট্রেলিয়া, লি, লি, ম্যাচিং করার চেষ্টা করবে, উইলি অস্ট্রেলিয়া। আর সাইক্লোন, এটা আমাদের নাম, নাম শুনে বুঝতে পারছি সাইক্লোন আসছে, আমরা বলি, এটা মনে রাখা দরকার হয় না। সাইক্লোন ভারত বাংলাদেশে সাইক্লোন বলে ঘূর্ণবাদকে। তো ক্রান্তীয় ঘূর্ণবাদ এরকম ছক করে তোমরা মনে রাখবে এবং ম্যাচিং খোঁজার চেষ্টা করবে যাতে তোমাদের সহজে পরীক্ষার হলে মনে থাকে যে জিনিসগুলো কি। আচ্ছা, ডোল ড্রাম বলা হয়, ডোল ড্রাম বলা হয়, ডোল ড্রাম নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় নেই, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। ডোল ড্রাম জিনিসটা কি? দেখো উত্তরটাকে বলে দিই। আগের দিন বলা হয়েছিল নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কি হচ্ছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে ডোল ড্রামস বলে। আগের একটা পার্ট 1 ভিডিও ছাড়া রয়েছে আগের স্কুলে, তোমরা যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, সেখানেও সুন্দর জিনিস বলা রয়েছে। দেখো একবার দেখিয়ে দিই জিনিসটা। এটা হচ্ছে আমাদের নিরক্ষ রেখা, হয়েছে, নিরক্ষ রেখা অর্থাৎ 0 ডিগ্রি। এবার কি হচ্ছে? এটা হচ্ছে পৃথিবীর উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, তাহলে এটা কি হবে? পূর্ব দিক। এটা হচ্ছে পশ্চিম দিক। এবার কি হয়? এই যে দিকটা, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাসগুলো এভাবে আসতে থাকে, দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস আসতে থাকে। আর এদিকটা কি হবে? উত্তর পূর্ব, উত্তর পূর্ব দিক থেকেও বাতাস আসতে থাকে। এই দুই ধরনের বাতাসের মিলন কোথায় হয়? কোথায় হয় মিলন? 0 ডিগ্রিতে হয়। এই যে অঞ্চলটা তৈরি হলো, এই যে অঞ্চলটা তৈরি হলো মিলন স্থল, এই যে অঞ্চলটা তৈরি হলো, এই অঞ্চলটাকে বলা হয় ডোল ড্রামস অঞ্চল। অর্থাৎ এই জায়গার মধ্য দিয়ে বায়ু প্রবাহ, ভূমির সমান্তরালে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না। পার্টিকুলার বলতে পারো এই জায়গাটা ভূমির সমান্তরালে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না, তাহলে বাতাস যে বইছে সেটা বোঝাই যায় না, শান্ত ভাব বিরাজ করে। তাই এই জায়গাটাকে বলা হয় ডোল ড্রাম, মানে শান্তা ভাব, শান্ত ভাব করে। তো হয়ে গেল, বোঝা গেছে। তো তোমাদের জন্য একটা জিনিস বলি, আমাদের এভাবে বুঝিয়ে বুঝিয়ে ব্যাখ্যা শুধু বলে দেওয়া নয়, শুধু বুঝিয়ে বুঝিয়ে তোমাদের যাতে উপকারের আগে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য এইভাবে খেটে যাচ্ছি। তোমাদের একটা সেক্ষেত্রে কাজ থাকবে, অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে ক্যারিয়ার স্টাডি একাডেমির সিডিএ ক্লাস 9-10, তোমরা সার্চ করবে ইউটিউবে, ঠিক আছে, সিডিএ ক্লাস 9-10, এবং এই যে চ্যানেলটাকে এবং এই ভিডিওগুলোকে তোমরা ছড়িয়ে দেবে। তোমরা তোমাদের প্রত্যেকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং তোমাদের যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিওগুলো শেয়ার করবে, কারণ তাতে কি হবে? আমরাও একটুখানি শক্তি পাবো, বোঝা গেছে? যেমন করে ঘূর্ণবাতে জলীয় বাষ্প শক্তি পায় জলীয় বাষ্প থেকে, সেরকম আমরাও একটা শক্তি পাবো।
সেই শক্তি নিয়ে এগিয়ে যাব, তবে না আরো আরো ভিডিও সাজেশন পরপর আসবে, না হলে তো কোথাও যেন আমরা একটুখানি হারিয়ে যাব। যেমন ঘূর্ণবাদ ভূপৃষ্ঠে এলে কি হয়, তার শক্তি হারিয়ে ফেলে। যখন জলে থাকে সেখানে কি হচ্ছে, সমুদ্রে শক্তি থাকে। তোমাদের একটা ছোট্ট কাজ যে কি, এই যে এটাকে আর একটু বড় করা, আমাদের পরিবারের সঙ্গে সবাই যাতে যুক্ত হতে পারে, একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে চলতে পারি, তোমাদের এই সামান্য কাজ কি, শেয়ার করা। শেয়ার খুব গুরুত্বপূর্ণ, এবং তোমাদের কি কি দরকার সেগুলোকে কমেন্টে জানানো। চলে আসছি পরেরটাই, 1.5 এল নিনোর প্রভাব সর্বাধিক কোথায় দেখা যায়? এল নিনোর প্রভাব সর্বাধিক কোথায় দেখা যায়? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সুমেরু মহাসাগর। এটার অ্যান্সার হয়ে যাবে এল নিনো প্রশান্ত মহাসাগর। কি হয়ে যাবে অ্যান্সার? প্রশান্ত মহাসাগর। চলো একবার দেখে নিই, এই জায়গাগুলোতে বেশি লক্ষ্য করা যায়। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের এটা হচ্ছে যে পৃথিবীতে গোল, প্রায় গোল। তাহলে আমরা ফ্ল্যাটে দেখিয়েছি, তো ম্যাপটাকে এভাবে সম্পূর্ণ দেখানো যায় না। তাহলে কি হবে, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত, এটাও কিন্তু প্রশান্ত মহাসাগর। অবাক হওয়ার কিছু নেই, এটা গোল ছিল, দুদিকের জন্য প্রশান্ত হয়ে গেছে, মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে। তো প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে আটলান্টিক, এটা হচ্ছে ভারত মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগরের এই সাধারণত কি হয়, এই দিকে একটা স্রোত যায় বয়ে এবং উপর দিকে যায়, এই যে দক্ষিণ আমেরিকার উপর দিকে স্রোত যায়। কিন্তু এল নিনোর ক্ষেত্রে কি হয়, তার বিপরীতমুখী একটা স্রোত লক্ষ্য করা যায়। কি মুখী বললাম? বিপরীতমুখী একটি স্রোত লক্ষ্য করা যায়। এভাবে স্রোত, কেমন স্রোতটা? উষ্ণ স্রোত, বা উষ্ণ স্রোত, বিপরীতমুখী উষ্ণ স্রোত লক্ষ্য করা যায়। যার জন্য যে যখন এল নিনো সক্রিয় থাকে, তাহলে এই দক্ষিণ আমেরিকার জায়গাগুলো কি হয়, উষ্ণ স্রোত বয়ে যায় বলে বৃষ্টিপাত বেশি হয়। আর তার উল্টো দিকগুলো, অর্থাৎ এর উল্টো দিকগুলো, এই দিকগুলো, হ্যাঁ, এই অংশটায় কি হয়, বৃষ্টিপাত হয় না, খরা হয়। তো এটাই ছিল প্রশ্নটার ব্যাখ্যা, যে প্রশান্ত মহাসাগরে আমরা এল নিনোর প্রভাব বেশি দেখতে পাই। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। আগের ভিডিওতে বলেছিলাম মগ্নচড়া জিনিসটা কি। মগ্ন মানে কি, ঘুমিয়ে আছে এমন, শুয়ে আছে, ডুবে আছে এমন। তাহলে মগ্নচড়া সব থেকে বড় ডুবে থাকা একটা ভূমি, সেটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। কি বললাম? গ্র্যান্ড ব্যাংক। চলো একবার দেখে নি গ্র্যান্ড ব্যাংক কোথায় অবস্থিত। গ্র্যান্ড ব্যাংক কোথায় অবস্থিত? নিউ ফাউন্ডল্যান্ড, একটা জায়গার নাম নিউ ফাউন্ডল্যান্ড। কোথায় বলো তো নিউ ফাউন্ডল্যান্ড? এই জায়গাটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড। এই যে গোল এইটুকু জায়গাটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড। এখান থেকে একটা স্রোত বয়ে যায়, উষ্ণ স্রোত, আর এদিক থেকে একটা শীতল স্রোত বয়ে আসে। এই নিউ ফাউন্ডল্যান্ডের কাছে উষ্ণ স্রোত আর শীতল স্রোত মিশে প্রচুর ঘন কুয়াশা সৃষ্টি করে। এখানে মাছের আগমন বেশি হয়। আর এই জায়গাটাতে করেই আছে আমাদের, এই পুরো জায়গাটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। এই জায়গাটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক। আচ্ছা, আরেকটা অংশ দেখছিলাম, সেটা হচ্ছে কি ডগার্স ব্যাংক। ঠিক আছে, ডগার্স ব্যাংক কোথায় না, দেখো এই জায়গাটা নরওয়ে, এই জায়গাটা নরওয়ে। তার এই যে আমি জায়গাটা লাল অংশটা করলাম, এই জায়গাটা হচ্ছে ডগার্স ব্যাংক, ছোট একটা অঞ্চল ডগার্স ব্যাংক। এটাও মগ্নচড়া, বাট ছোট, এই অঞ্চলটা হচ্ছে ছোট। তো এটা হচ্ছে যে ডগার্স ব্যাংক। বাকিগুলো কি বলেছে, রকফল ব্যাংক আর সেবল ব্যাংক গুলো ছোট ছোট। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? গ্র্যান্ড ব্যাংক। জীব বিশ্লেষ্য বর্জ্য সাধারণত বিষাক্ত বর্জ্য, বিষহীন বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, না সবকটি প্রযোজ্য? দেখো, জীব বিশ্লেষ্য মানে যেগুলো ভেঙে যায়, ভঙ্গুর ভেঙে যায় যেগুলো, সেগুলো সাধারণত সেগুলো বিষহীন হয়, সেগুলো সাধারণত বিষহীন হয়। তাহলে এমন নয় যে বিষহীন মানেই জীব বিশ্লেষ্য হবে, তার কোনো মানে নেই। ভারতের উত্তরতম স্থান কোনটি? ভারতের উত্তরতম স্থান কোনটি? ইন্দিরা পয়েন্ট, পিক মিলিয়ন পয়েন্ট, লেহ, ইন্দিরা কল। দেখো, যদি দক্ষিণতম বলতো তাহলে ইন্দিরা পয়েন্ট হতো, আর বলেছে উত্তরতম, তাহলে ইন্দিরা কল হবে। মানে একদম উপরের যেখান থেকে ভারত শুরু হয়েছে সেটা হচ্ছে ইন্দিরা কল, আর শেষ হয়েছে ইন্দিরা পয়েন্টে, দক্ষিণে। আর ইন্দিরা পয়েন্টের ওখানে একটি বাতিঘর, লাইট হাউস আছে। জাহাজ চলাচল সুবিধা করার জন্য লাইট হাউস থাকে। সেই লাইট হাউসটা যে জায়গাতে রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে পিক মিলিয়ন পয়েন্ট। পিক মিলিয়ন পয়েন্ট সেই জায়গাটার নাম। চলো একবার দেখে নিই সেই জায়গাটা। এটা হচ্ছে যে আমাদের যে বাতিঘরটা রয়েছে, লাইট হাউস, আলোক স্তম্ভ রয়েছে, সেই জায়গাটা হচ্ছে পিক মিলিয়ন পয়েন্ট। এটা পিক পয়েন্ট, পিক মিলিয়ন পয়েন্ট। ভারতের একবার আমরা দেখে নিচ্ছি। এই যে অংশটা, এটা হচ্ছে একদম উচ্চতম, এটা হচ্ছে ইন্দিরা কল। আচ্ছা, ঠিক তার দক্ষিণে এই অংশটা মূল ভূখণ্ড, এটা হচ্ছে কন্যাকুমারী। মূল ভূখণ্ড বললে কন্যাকুমারী করবে। মূল ভূখণ্ড যদি না বলে, ভারতের শেষ অংশ এই অংশটা, এটা হচ্ছে একদম দক্ষিণতম ইন্দিরা পয়েন্ট। এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা গেল উত্তর দক্ষিণে হয়ে গেল। এবার পশ্চিমে আর পূর্বে দেখি। পশ্চিমের এই গুজরাটের শেষ এই অংশটা, ঠিক আছে,
গুহারমতি। আর এটা হচ্ছে অরুণাচল প্রদেশের একদম শেষ অংশ, ঠিক আছে। কিবিথু, কিবিথু, কি নাম বললাম, কিবিথু। এই চারটেই গুরুত্বপূর্ণ। উত্তরে একবার মিলিয়ে নাও বা বুঝে নাও, উত্তরে ইন্দিরা কল, দক্ষিণের ভারতের মূল ভূখণ্ডে যদি বলে কন্যাকুমারী, কিন্তু ভারতের শেষ সীমা যদি বলে তাহলে হবে ইন্দিরা পয়েন্ট। আর ইন্দিরা পয়েন্টের কাছে যে বাতিঘরটা আছে তার নাম হচ্ছে পিক মিলিয়ন পয়েন্ট। আচ্ছা, পশ্চিমে হচ্ছে গুহারমতি, আর পূর্বে হচ্ছে অরুণাচল প্রদেশে আছে, শেষ সীমা হচ্ছে কিবিথু, কিবিথু। আচ্ছা, তাহলে এটা আমাদের ইন্দিরা কল হয়ে গেল, বুঝা গেছে। বুঝতে পারলে অবশ্যই লাইক দাও, ভালো লাগলে অবশ্যই বলবে, ছড়িয়ে দেবে জিনিসগুলো। ভারতের উত্তরতম স্থান কোনটি? ভারতের উত্তরতম স্থান কোনটি? এটা হয়ে যাওয়ার পর কি আছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে অবশ্যই এক কথাই করে দেবে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। কি বলবে? আনাইমুদি। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া কিন্তু পালনি, দোদাবেদা আর গুরুশিখরও কিন্তু গুরুত্বপূর্ণ। গুরুশিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বত শ্রেণী একটা, তার মধ্যে একটা পাহাড় আছে আবু, তার আবু পাহাড়ের যে সর্বোচ্চ অংশটা তার নাম হচ্ছে গুরুশিখর। আর নীলগিরির হচ্ছে দোদাবেতা বা ডোডাবেতা, যে যেমন বলে, বোঝা গেছে জিনিসটা। ভারতের ভারতের এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা রয়েছে আনাই মালাই পর্বত বা আনাইমুদি পর্বত শৃঙ্গ বলতে পারো, এই জায়গাটা রয়েছে। আচ্ছা, এইখানে একটা অংশ রয়েছে, এটাকে বলা হয় এলাচ পাহাড়, কার্ডামম পর্বত বা পাহাড়, এলাচ পর্বত বা এলাচ। আচ্ছা, তারপরে এই জায়গাটা রয়েছে ডোডাবেটা, এই জায়গাটা পর্বত সংকুল অনেক। চলে আসছি পরেরটাই। এখানে সবগুলো হয়ে গেল না, একটা বাকি আছে। গঙ্গা নদীর ডান তীরের উপনদী কোনটি? গঙ্গার ডান তীরের উপনদী কোনটা? যমুনা। ডান তীরে কি? যমুনা বা যমুনা, একই ব্যাপার। যমুনা সঙ্গে আরো আছে কিন্তু বেত, সম্বল, এগুলো হচ্ছে ডান তীরের। আর বাম তীরে যদি বলে, বাম দিকে, বাম দিকে না মনে রাখবে, বামে জি, পারলে জি নয়, বামে জি। জি কিসে হচ্ছে দেখো, গন্ডক, গন্ডক। আচ্ছা, তারপর হচ্ছে ঘরঘরা বা ঘাগরাও বলে, ঠিক আছে, ঘরঘরা। গোমতী, এইসব নদীগুলো প্রথম অক্ষর জি দিয়ে শুরু, গন্ডক, ঘরঘরা, গোমতী, এই সব হচ্ছে বামে জি, মনে রাখবে বামে জি, আর ডানে হচ্ছে যমুনা, বেত, চম্বল, এগুলো রয়েছে, ঠিক আছে, মনে থাকে জানো। এখানে কিন্তু কোশিও আছে, এর সঙ্গে একটু আলাদা, কোশিও আছে, এগুলো সব হচ্ছে বামে। ক্লিয়ার? চলে আসছি পরেরটাই। দেখো, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায় কোন ঋতুতে বলেছে? এটা বারবার লক্ষ্য করছি, বিভিন্ন এবিটিএ তো দেখেছিলাম, খুব ইম্পর্টেন্ট এটা। এটা হচ্ছে শীতকালে দেখতে পাওয়া যায়। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায় কখন? শীতকালে লক্ষ্য করা যায়। প্রশ্ন হচ্ছে কেন ভারতের পশ্চিমী ঝঞ্ঝা কেবলমাত্র শীতকালেই কেন লক্ষ্য করা যায়? দেখো, শীতকালে ভূমধ্যসাগর থেকে একটি ঘূর্ণবাদ বা বাতাস এখানে এসে পৌঁছায়। ভূমধ্যসাগর থেকে, কোথা থেকে আসে? ভূমধ্যসাগর থেকে, পশ্চিম দিক থেকে আগত হয়, পশ্চিমে বায়ুর প্রভাবে আসে। এর জন্য ওই সময় মেঘের কিছু সঞ্চার ঘটে, শীতকালে বৃষ্টিপাত হয়। এই যখন শীতকাল চলছে, এখন যদি বৃষ্টিপাত হয় জানবে পশ্চিমী ঝঞ্ঝা হয়েছে। তারপরে ভারতের নবীনতম রাজ্য কোনটি? অবশ্যই তেলেঙ্গানা। তুলো চাষ সব থেকে ভালো কোথায় হয়? তুলো চাষ সব থেকে ভালো হয় কালো মাটিতে। তুলো চাষ সব থেকে ভালো হয় কোথায়? কালো মাটি। অর্থাৎ ভারতের, এভাবে তুমি তোমার যখন পরীক্ষায় পড়বে 2 নম্বরের প্রশ্নতে যদি ছবি আঁকবে, ছবি গুরুত্বপূর্ণ, এভাবে একটা রাফ এঁকে নেবে, তার মধ্যে এই জায়গাটা হচ্ছে তুলো চাষের জায়গা, এভাবে দেখিয়ে দেবে এটা হচ্ছে কালো মৃত্তিকা অঞ্চল বা রেগুর মৃত্তিকা, ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি, সেটা হচ্ছে তোমার অ্যান্সার হয়ে যাবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সবুজ রঙের অর্থ কি? সবুজ মানে অরণ্য, ভূবৈচিত্র্য সূচক বলেছে, সবুজ হচ্ছে সেক্ষেত্রে হয়ে যাবে অরণ্য। ঘরবাড়ি, নদী হলে নীল হতো, ঘরবাড়ি লাল, রেলপথ লাল বা কালো, সাধারণত কালোই ব্যবহার করা হয়, কালো। আর অরণ্য হচ্ছে সবুজ। এগুলো হচ্ছে অরিজিনাল রং ব্যবহার করা হয়, আর উপগ্রহ কিন্তু ফলস কালার ব্যবহার করা হয়, ফলস কালারের ছক করবে। এবারে বলি যে বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। প্রথমে দিয়েছে মরুভূমির শুষ্ক নদীখাত হলো ওয়াদি, মরুভূমির শুষ্ক নদীখাত হলো ওয়াদি, এটা সত্য, এটা শুদ্ধ লিখে দিলাম।
দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুকে সাহসী পশ্চিমা বায়ু বলে। অবশ্যই দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুকে সাহসী পশ্চিমা বায়ু বলে। এর অনেক নাম রয়েছে, যেমন গর্জনশীল 40, যেমন প্রধানমত্ব 50, তারপরে আছে আর হচ্ছে তীক্ষ্ণ চিৎকারকারী 60। এরকম করে নাম রয়েছে এক একটা অক্ষরেখা বরাবর। যদি 40 অক্ষরেখাতে যায় তখন কি বললাম, গর্জনশীল 40, যদি 50-এ যায় তীক্ষ্ণ প্রধানমত্ব 50, আর 60-এ গেলে হচ্ছে তীক্ষ্ণ চিৎকারকারী 60। এভাবে আলাদা করে নাম দেওয়া হয় এগুলো। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। না, এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা অশুদ্ধ। এটা হবে পরের দিন 52 মিনিট, অর্থাৎ পরের দিন হয়ে গেল, তার সঙ্গে এক্সট্রা 52 মিনিট অ্যাড হয়ে যাবে। বা যদি বলো পুরো 24 ঘন্টা না ধরে 23 ঘন্টা 56 মিনিট করে যদি করো, তার সঙ্গে 52 মিনিট অ্যাড করে নেবে, আচ্ছা 52 মিনিট এক্সট্রা বেড়ে যাবে। 10 লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহর হলো মহানগর। সত্য। অটোমোবাইল শিল্পকে আধুনিক শিল্পদানব বলে না, অটোমোবাইল শিল্পকে আধুনিক শিল্পদানব বলে না, এটা ভুল। হ্যাঁ, আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে, পেট্রো রসায়ন শিল্পকে। পেট্রো রসায়ন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। অবশ্যই ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য বায়ু দূষণ ঘটায়। হ্যাঁ, এটাও সত্য। সিমেন্ট কারখানা থেকে ধুলোবালি তো রয়েছেই, সঙ্গে NO রয়েছে, SO2 রয়েছে, এগুলো হচ্ছে বায়ু দূষণ ঘটায়। সত্য। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। নীলনদের বদ্বীপ দেখতে কেমন? নীলনদের বদ্বীপ দেখতে এরকম অনেকটা, এটা তো নীলনদ, তারপরে ওখানে অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে, দিয়ে পুরো জিনিসটা দেখতে এরকম, অর্থাৎ এইরকম দেখতে। কিরকম সেটা? অনেকটা ধনুকের মতন দেখতে, ধনুক, তীর ধনুক থাকে না, তার ধনুক, ধনুক আকৃতি, ধনুকের মতো, মতটা লেখা আছে, ধনুকের মতো। সমুদ্রের জলে ভাসমান বিশাল আকার বরফের স্তূপকে কি বলে? হিমশৈল। হিমশৈল, হিমশৈল। এখানে হিম বলতে মনে পড়লো আগের যে কোশ্চেন ইয়েতে করেছিলাম স্কুলটা, এর আগের পর্ষদে, সেখানে ফার্স্ট কোশ্চেন একটা ছিল হিমরেখা ছিল প্রশ্নটা, তো ব্যাখ্যাটা আমি সেখানে হিমপ্রাচীরের করে দিয়েছিলাম, ওটা হিমরেখা হবে। অর্থাৎ একটু বলে দিই, একটা রেখা কাল্পনিক যার উপরে বরফ থাকে আর যার নিচে বরফহীন, মানে বরফ থাকে না, বরফহীন, সেই কাল্পনিক রেখাটাকে বলা হয় হিমরেখা। ওটা আমি হিম প্রাচীর বলে দিয়েছিলাম, ওটা মার্জনা ইয়ে করবে, আসলে ওটা হচ্ছে যে কোনো ভুলবশত বলা হয়ে গিয়েছিল। যাই হোক, বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয়? মিলিবার। মিলিবার। ড্যাশ সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে বেঁকে যায়, ডান দিকে বেঁকে যায়, তো ফেরেল বা ফেরল বললেও চলবে, ফেরেল। এটা কি হয়, এইভাবে বাতাস না গিয়ে উত্তর গোলার্ধে কি হয়, ডান দিকে বেঁকে যায়, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এরকম যেতে যেতে। তো এটা ফেরেলের সূত্র অনুসারে হয় উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে। মনে রাখার জন্য দেখো, উত্তর গোলার্ধে প্রথম অক্ষর এরকম, আর কোন দিকে, ডান দিকে, এর মাথায় উড়ানটা বাদ দিলেই এর সঙ্গে ম্যাচিং হয়ে যায়, বুঝতে পারছো? এভাবে ম্যাচিং করে পড়বে। কেরালা উপকূলের জলাভূমি, প্রচুর বানান ভুল আছে এখানে, জলাভূমি ড্যাশ নামে পরিচিত? কয়াল। কি হবে উত্তর? কয়াল। আচ্ছা, এখানের অ্যান্সারে দেখবে, এখানে অ্যান্সারে তোমাদের যেটা টেক্সট পর্ষদ থেকে দেওয়া হয়েছে, পর্ষদের এখানে লেগুন বলা আছে, ওটা লেগুন হবে না, অবশ্যই কয়াল করবে। লেগুন হচ্ছে কেরালা উপকূল নয়, লেগুন হচ্ছে আমাদের পূর্ব দিকের অঞ্চলগুলো, মানে চিল্কা হচ্ছে লেগুন, ওইগুলো হবে। তো এটা কয়াল হবে, ওটা ভুল হয়ে যাবে যদি ওটা করো। এভাবে মিলিয়ে নেবে। ভারতের ড্যাশ রাজ্যে সাক্ষরতা হার সর্বাধিক? অবশ্যই কেরল হবে, বারবার বলেছি এগুলো। শিল্পে নির্গত গ্যাস শোধনে কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় শিল্পে নির্গত গ্যাস শোধনের একটা পদ্ধতি আছে, স্ক্রাবার বলা হয়। পদ্ধতিটাকে বলা হয় স্ক্রাবার। কি পদ্ধতি বলা হয়? স্ক্রাবার। তারপর যে উচ্চভূমি, এটা বলেছে দুটি বা একটি শব্দ উত্তর দাও। মন দিয়ে দেখো, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? এখানে বলেছে, তাহলে জল বিভাজিকা। কি হবে অ্যান্সার? জল বিভাজিকা, জল বিভাজিকা, ঠিক আছে।
যে কোনো পর্বত পাহাড় হতে পারে যেগুলো নদীকে ভাগ করে, জলবিভাজিকা। আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল? কি হবে? শান্ত মণ্ডল। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। ঠিক আছে, এদের প্রধান খাদ্য এগুলো খেতেই আসে। তারপরে মরা জোয়ার কোন তিথিতে হয়? সাধারণত অষ্টমী তিথিতে হয়। অষ্টমী তিথিতে হয়, তবে কোনো কোনো সময় সপ্তমী তিথিতেও হতে পারে। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? খারদুংলা। খারদুংলা, কি বললাম? খারদুংলা সর্বোচ্চ গিরিপথ। দুটো পাহাড়ের পর্বতের মাঝে সরু জায়গা থেকে যাওয়ার, সেটাকে বলা হয় যে গিরিপথ। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম? পার্বত্য ঢালে ধাপ চাষ পদ্ধতিতে করে যদি আমরা করি ফালি চাষ, ধাপ চাষ, তাহলে কিন্তু আমরা মৃত্তিকা ক্ষয়কে আটকাতে পারবো, ফালি চাষ। ঠিক আছে, আগের ভিডিওগুলো দেখবে, সেখানে ছবি সহ ব্যাখ্যা করা আছে যে ফালি চাষ জিনিসটা কি। আচ্ছা, আর একটা জিনিস বলে দিচ্ছি, যদি তোমরা ওয়ান শট ভিডিও চাও যে কোন টপিকের উপর, তোমাদের জিওগ্রাফির পার্টিকুলার কোন অধ্যায়ের উপর বা কোন মূল সাবজেক্টের উপর, সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আমি প্রথমে তোমাদের চাহিদা অনুযায়ী সেই অংশের ভিডিও আনবো। আমি দেখবো কোন অংশের চাহিদা রয়েছে তোমাদের, তার থেকে আমি সেই চাহিদা থেকে তোমাদের আনবো। অবশ্যই কমেন্টে জানাবে যে কোন অংশের চাহিদা রয়েছে তোমাদের জিওগ্রাফির ওয়ান শট ভিডিওতে। ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান? সব থেকে বেশি চা হয় অসমে। কোথায় রয়েছে? অসমে। কিন্তু স্বাদে গন্ধে যেটা সব থেকে বিখ্যাত সেটা দার্জিলিং, কম হয়, কিন্তু অসম হচ্ছে প্রথম। আর অসমের জোরহাটেই কিন্তু রয়েছে চা গবেষণা কেন্দ্র। তোমরা নিশ্চয়ই করে নিয়েছো, গবেষণা কেন্দ্রে ছক করতে বলেছিলাম। ভারতের জয়ীফ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটাই আমার আগের ভিডিওর লাস্ট আমার মন থেকে দেওয়া একটা কোশ্চেন ছিল, তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো, ঠিক আরো চাই অ্যান্সার তোমাদের, যে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ম্যাচিং রয়েছে। এবারে বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে বলো। চলো মেলানো শুরু করো। প্রথমে মেট্রো রেল, অবশ্যই প্রথমে কলকাতা হয়ে যাবে, এটা 1 নম্বরে হয়ে যাবে কলকাতা, 2.4.1, এটা হয়ে গেল। ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র, তার আগে আমরা পাট অঞ্চলটা করনি, আর হীরাকুদ বাঁধ রয়েছে। ভারতের মৃত্তিকা গবেষণা কিন্তু ভোপাল হবে, 2.4.2। আচ্ছা, যদি মরুমৃত্তিকা গবেষণা তাহলে যোধপুর হতো। হীরাকুদ বাঁধ মহানদী প্রকল্প, 2.4.3। পাট অঞ্চল, সাধারণত পাট ছোটনাগপুর অঞ্চলের পার্টিকুলার, যেটা মূল ছোটনাগপুর অঞ্চল, সে অঞ্চল হয় না, ওখানে মৃত্তিকা খুবই খারাপ। তবে ছোটনাগপুর অঞ্চল সামগ্রিক ধরলে কিছু জায়গা রয়েছে যেখানে পাট হয়, তাহলে আমার অপশন পড়েও রয়েছে এখানে, সেটা হবে 2.4.4। তো এগুলো হলো বাম দিকের সাথে ডান দিকের মেলানো। অবশ্যই তোমরা এই ভিডিওটাকে শেয়ার করবে। আমি আবার বলছি, তোমরা যত বেশি শেয়ার করবে তত সম্ভাবনা থাকবে ভিডিও বেশি বেশি আসার। আর আমাদের সাজেশন দেওয়া শুরু হবে, সেই সাজেশন অনুযায়ী করবে এবং দেখবে নাম্বার তোমার হাতের মুঠোয়। বোঝা গেছে? এই সময় স্টুডেন্টদের আরেকটা বিশেষ সমস্যা হয়, সেটা হয় সব ভুলে যাওয়ার প্রবণতা থাকে, কি করব, বা মানে মাথাটা পুরো একদম ধরে থাকে। তাই বলছি, মাঝে মধ্যে মাথাকে ফ্রি করার জন্য তোমরা অবশ্যই তোমাদের যে জিনিসগুলোতে তোমার মাথা ফ্রি হয়, যেমন কিছুটা গান শুনতে পারো, বা যদি মন যায় একটুখানি বাইরে বেরিয়ে আসতে পারো, তার মাঝে কিন্তু ছোট ছোট গ্যাপ নেবে, ছোট ছোট গ্যাপ নিয়ে পড়াগুলো করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। আমি আমার অফলাইনের স্টুডেন্টের ক্ষেত্রেও দেখেছি যে লিখছে কম, ওই দাগ দেওয়া শুধু টেস্ট পেপারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলো নয়, লিখবে, নাহলে সাজিয়ে লিখতে ভুলে যাবে, পরীক্ষার হলে সময় পাবে না, লেখাটা প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে। তাই কিন্তু লেখাটাকে তোমাকে কিন্তু চালিয়ে যেতে হবে। আজ এতটুকুনি থাকুক, খুব শীঘ্রই পরের পেজ নিয়ে আসবো, অবশ্যই তোমরা দেখতে থাকো।